ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি। কক্সবাজারে আজ থেকে শুরু রোহিঙ্গা বিষয়ক সম্মেলন। রাকসু নির্বাচন মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এবং সার সংকটে দিশেহারা রাজশাহীর কৃষক হুমকির মুখে আমন উৎপাদন। এটি নিউজ দেখছেন। দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তির ওপর শুনানির সময় ইসিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুর 12টায় শুনানি শুরুর পরপরই ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে আপত্তি জানানো ব্যক্তিদের মধ্যে এই ধাক্কাধাক্কি হয়। এতে করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও শুরু হয় শুনানি। নির্বাচন ভবনে আজ চলছে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের শুনানি। 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। 27 আগস্ট পর্যন্ত এই শুনানি চলবে। এরপর চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুর জেলায় 1টি আসন বাড়িয়ে 6টি করার প্রস্তাব করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না। এদিকে সংসদীয় আসন বহাল রাখার দাবিতে যশোর এবং বাগেরহাটে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও জামায়াত নেতারা। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে যশোরের নির্বাচন অফিস ঘেরাও করেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। দাবির পক্ষে স্মারকলিপিও দেন তারা। এ সময় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র হচ্ছে। একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতি নষ্টের চক্রান্ত করছে। সীমানায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন তারা। একই দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জামায়াত নেতারাও স্মারকলিপি জমা দেন। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে খুলনা বাগেরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। অবরোধের কারণে বাগেরহাটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 2টি জেলারই সংসদীয় আসন নিয়ে আগামীকাল শুনানির কথা রয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে আজ শুরু হচ্ছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইরানিতে হোটেল বেওয়াচে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। আজ সম্মেলনের প্রথম বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন রোহিঙ্গা প্রতিনিধিরা। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনে যোগ দেবেন। শেষ দিন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। রাখাইনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের পথে, ফলে রোহিঙ্গাদের নিয়ে তোড়জোড় থাকলেও এই উদ্যোগ কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে নানা প্রশ্নের মাঝে এই আয়োজনের গুরুত্ব রয়েছে। 2017 সালের 25 আগস্ট শুরু হওয়া রোহিঙ্গা ঢলের পর 8 বছর কেটেছে এবং এখন প্রায় 15 লাখ রোহিঙ্গাকে আতিথেয়তা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
দর্শক ইনানিতে রয়েছেন সহকর্মী সাজিদা সুইটি। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুইটি, কিছুক্ষণ আগেও আপনি সম্মেলনের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে আর নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুম্পা। আমার সমস্যা যখন আমি নিজের মুখে বলবো সেটা যতটা ভালোভাবে হবে, আপনি যখন আমার হয়ে বলে দিবেন অতটা ভালোভাবে বোঝা যাবে না আমার আকুতিটা, আমার আবেগটা। ঠিক এই চিন্তা থেকে রোহিঙ্গাদের সাথে মতবিনিময়ের সরাসরি সুযোগ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের, যারা আমাদের বিদেশি অতিথিরা আছেন তাদের সঙ্গে, যাতে করে রোহিঙ্গারা আসলে কি চান, তাদের কি সুবিধা কি অসুবিধা, তাদের চাওয়া কি, কিভাবে তারা সমাধানটা চান, নিজের দেশে ফিরতে হলে তাদের কি ধরনের পরিবেশ দরকার বা কি কি চাওয়া তাদের, আসলে সমন্বিতভাবে সেই ব্যাপারগুলো জানানোর জন্য এই আয়োজনটি করা হয়েছে। 3 দিনের সম্মেলনের এই প্রথম দিনের বিকেলেই প্রথমেই তাদের সাথে মতবিনিময়ের এই সুযোগটা আছে। আমরা এর মধ্যে দেখেছি কয়েকটি বাসে করে যে রোহিঙ্গাদেরকে নিয়ে আসা হয়েছে ক্যাম্প থেকে, তারা এর মধ্যে ভেতরে গেছেন এবং আশা করি শুরু হয়ে যাচ্ছে তাদের যে মতবিনিময়ের পর্বটা। আমরা এর মধ্যে আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে 3 দিনের এই সম্মেলন নানা দিক থেকে বিভিন্নভাবেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার বারবার করে যে চেষ্টাটা করছে যে আমাদের যে প্রায় 15 লাখ রোহিঙ্গার যে একটা বোঝা বলতে এটা অপমানজনক শব্দ না, বোঝা হচ্ছে যে কি আমরা আমাদের এই বার্ডেনটা নেয়ার মতো সক্ষমতায় আমরা নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং আন্তর্জাতিক যে সহযোগিতা সেটাও যেহেতু কমতির দিকে, এটা আসলে অনেক বেশি চাপ হয়ে যায়। শুধুমাত্র তাই না, শুধুমাত্র এই 15 লাখেই কিন্তু সীমাবদ্ধ না, এখনো পর্যন্ত ওই পারে কিন্তু এই পারের জন্য অপেক্ষায় আছে অনেক রোহিঙ্গা। এই ব্যাপারটাই আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো ভালোভাবে তুলে ধরা এবং সবার অংশগ্রহণ, সবার সহযোগিতার মাধ্যমে অংশীজনরা যেন এগিয়ে আসেন এই সমস্যার সমাধানে, সেই চেষ্টারই অংশ হিসেবে এই সম্মেলনটি হচ্ছে। এবং এখানে যে ব্যাপারগুলো তুলে ধরা হবে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, তারা যেন আস্থা নিয়ে সম্মানের সাথে সকল অধিকার সমুন্নত রেখে তাদের এলাকায় ফিরতে পারে সেই চেষ্টাটা করা হবে। তাদের যে সহযোগিতাটা অব্যাহত ছিল সেটা যেন অব্যাহত থাকে, কমে না যেন বা বন্ধ হয় না, কিংবা নতুন রোহিঙ্গা যারা এসে গেছে এর মধ্যে যে অফিসিয়াল আনঅফিসিয়াল সব মিলিয়ে যারা আছে, তাদের আনঅফিসিয়াল যারা, তাদের চাপটা কিন্তু অফিসিয়ালদের উপর পড়ছে। সুতরাং যে পরিমাণ, যে সংখ্যায় রোহিঙ্গারা আছে তাদের যেন সহযোগিতাটা কমে না যায়। এবং এর আগেও আমরা দেখেছি বিভিন্ন আসরে যখনই সুযোগ হয়েছে বাংলাদেশ বারবার করে এই সমস্যাটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফিগার, ওনাকে সবাই জানেন, তিনি বারবার করে তিনি চেষ্টা করেছেন তার যে সুখ্যাতিটা আছে সেটা কাজে লাগিয়ে এই সমস্যাটা সমাধান করতে। তিনি বারবার বলেছেন যে রাখাইনে যেন এমন একটি জোন তৈরি করা হয় জাতিসংঘের তত্ত্বাবধানে, যেখানে নিরাপদে এই রোহিঙ্গারা পুনর্বাসিত হবে, মানে তাদের যে জায়গা, তাদের যে বাসভূম, তারা যে অধিকারগুলো তাদের প্রাপ্য, সেই অধিকারগুলো নিয়ে যেন তারা থাকতে পারে। তাদের সাথে যেন সেই আচরণটা আবার করা না হয় যে আচরণের ভিত্তিতে তারা এখানে চলে আসতে বাধ্য হয়েছে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সেখানে থাকার ব্যবস্থা করার জন্য বারবার করে যে তাগিদটা দেওয়া হয়েছে, সেই তাগিদগুলো এখানে আবার নতুন করে তুলে ধরা হবে। মোট কথা এই 3 দিনের সম্মেলনে মোট চাওয়াটা হচ্ছে সমস্যার একটি টেকসই সমাধান, যাতে করে এখানে বাংলাদেশেরও এই যে নাভিশ্বাস পর্যায়ে এটা যেন আর না থাকে এবং রোহিঙ্গাদের একটা ভালো সুবন্দোবস্ত হয়। এটা দায় শুধুমাত্র তো বাংলাদেশেরই
বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রোপা আমন ধানের ভরা মৌসুমে রাজশাহীতে চলছে তীব্র সার সংকট। বিশেষ করে এমওপি, ডিএপি ও টিএসপি সারের সংকটে দিশেহারা কৃষকরা। এতে হুমকির মুখে পড়েছে আমন ধান সহ অন্যান্য কৃষি আবাদ। রুবেল ইসলামের তোলা ছবিতে সহকর্মী বুলবুল হাবিবের রিপোর্ট। গোদাগাড়ী উপজেলার কৃষক মোহাম্মদ মমিন 4 বিঘা জমিতে রোপা আমন আবাদ করেছেন। তার জমিতে বছরে অন্তত 3টি ফসল ফলে। প্রতিবারই সার সংকটে হিমশিম খেতে হয় তাকে। না পড়ে যায় ধানটা হালকাই করে দিই, সে মতন পাচ্ছি না, সময় মতন দিতে পারছি না। চলতি মৌসুমে রাজশাহীতে 84,255 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এছাড়া আউশ ধান, শাকসবজি এবং ফল বাগানেও সার দিতে হচ্ছে চাষিদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে প্রতি বিঘা জমিতে ইউরিয়া দিতে হয় 22 কেজি, ডিএপি বা টিএসপি 10 থেকে 12 কেজি এবং এমওপি 15 কেজি করে। সেই হিসাবে রাজশাহীতে জুলাই-আগস্টে সারের চাহিদা হয় প্রায় 7,500 মেট্রিক টন। তবে চাহিদার তুলনায় প্রায় 1,500 মেট্রিক টন কম বরাদ্দ হয়েছে। ডিলাররা বলছেন, একদিকে অপ্রতুল বরাদ্দ, অন্যদিকে বেশি ফলনের আশায় অতিরিক্ত সার জমিতে প্রয়োগ করায় রাজশাহীতে নন ইউরিয়া সারের সংকট তৈরি হয়েছে। ডিএপির দিকে কৃষকের ঝোঁক বেশি এবং সরকারি যে ডোজ 10 কেজি বিঘায়, কিন্তু ওরা 25 কেজির নিচে কেউ দেয় না। এই জন্য ডিএপি সারটার পর্যাপ্ত প্রয়োজন। বিগত দিনে যেরকম বেসরকারি পর্যায়ে সার আমদানি করেছে সরকার, ওইরকম বেসরকারি যারা ইম্পোর্টার আছে তাদেরকে যথেষ্ট সার আমদানি করার সুযোগ দিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে সারের ঘাটতি নেই, তবে অতিরিক্ত ব্যবহারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সংকট নিরসনে বেসরকারি উদ্যোগে সার আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। অপ্রতুল বরাদ্দ এটা সাধারণত অ্যাসেসমেন্টের ভুল থাকতে পারে, যে কোনো জায়গায় সমস্যা আছে। তাছাড়া সরকারি বিএডিসি বলেন, বেসরকারি বলেন, সবগুলো আমাদের চালু রাখা দরকার, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি। কক্সবাজারে আজ থেকে শুরু রোহিঙ্গা বিষয়ক সম্মেলন। রাকসু নির্বাচন, মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এবং সার সংকটে দিশেহারা রাজশাহীর কৃষক, হুমকির মুখে আমন উৎপাদন। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।